আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি পার্থপ্রতিম মিত্র। প্রথমে বিশেষ খবর। সুপ্রিম কোর্ট এ রাজ্যে এসআইআর প্রক্রিয়ায় যেখানে আগে ভোট সেখানে আগে অ্যাডজুডিকেশনের কাজ সম্পন্ন করার কথা বলেছে। প্রতিদিন যত বিবেচনাধীন ভোটারের নাম নিষ্পত্তি হবে দৈনিক তার তালিকা প্রকাশের চেষ্টার কথা নির্বাচন কমিশন সর্বোচ্চ আদালতকে জানিয়েছে। রাজ্য সফরের দ্বিতীয় দিনে বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন আজ একাধিক সাংগঠনিক বৈঠকে উপস্থিত থাকবেন। ১.৫ বছরেরও বেশি সময় পরিত্যক্ত থাকার পর আর.জি. কর মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে সংস্কারের কাজ শুরু হতে চলেছে। এ রাজ্যে এ পর্যন্ত ৩,৫৮,০০০-এরও বেশি ভুয়ো রেশন কার্ড বাতিল করা হয়েছে। আসছি বিস্তারিত খবরে। সর্বোচ্চ আদালত এ রাজ্যে এসআইআর প্রক্রিয়ায় বিবেচনাধীন ভোটারদের বিষয়টি ৬ এপ্রিলের আগে নিষ্পত্তির চেষ্টা করতে মৌখিকভাবে নির্দেশ দিয়েছে। প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চ বলেছে, যেসব কেন্দ্রে আগে ভোট সেখানে যাতে আগে অ্যাডজুডিকেশনের কাজ সম্পন্ন করা হয় তার চেষ্টা করতে হবে। নির্বাচন কমিশন গতকাল সর্বোচ্চ আদালতে জানায়, এখন থেকে প্রতিদিন যেসব অ্যাডজুডিকেশনের কাজ শেষ হবে দৈনিক ভিত্তিতে তার তালিকা প্রকাশের চেষ্টা করা হবে। সেই জন্য কমিশন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে অনুরোধ করবে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীদের নামে নিষ্পত্তি আগে করার জন্য শীর্ষ আদালত বলেছে। রাজ্যের পক্ষে আইনজীবী শ্যাম দেওয়ান গতকাল আদালতে জানায়, সোমবার প্রকাশিত তালিকায় কতজনের নাম বাদ পড়েছে তা এখনো স্পষ্ট নয়। ১৬ এপ্রিলের মধ্যে কাজ সম্পন্ন করতে অ্যাপিলেট ট্রাইব্যুনালকে দ্রুত কার্যকর করার উপর তিনি জোর দেন। বিচারপতি জয়মাল্য বাগচি বলেছেন, স্বীকৃত রাজনৈতিক দলের প্রার্থীদের নামের নিষ্পত্তি আগে করতে হবে। আগামী ১ এপ্রিল মামলার পরবর্তী শুনানি। আসন্ন বিধানসভা নির্বাচনের প্রেক্ষিতে সীমান্তবর্তী জেলাগুলিতে নজরদারি আরও জোরদার করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। নির্বাচনকে হিংসামুক্ত, প্রভাবমুক্ত এবং প্রলোভনমুক্ত করতে আন্তঃরাজ্য সমন্বয় বাড়ানোর জন্য গতকাল এক বিশেষ বৈঠক হয়। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার এবং ২ নির্বাচন কমিশনার এস সান্ধু ও বিবেক যোশী বৈঠকে উপস্থিত ছিলেন। ভোটমুখী রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মুখ্য সচিব, মুখ্য নির্বাচনী আধিকারিক, পুলিশের মহানির্দেশক এবং সংশ্লিষ্ট আধিকারিকরা এতে অংশ নেন। পাশাপাশি যোগ দিয়েছিলেন প্রতিবেশী ১২টি রাজ্যের প্রতিনিধিরাও। বিধানসভা ভোটের আগে নির্বাচন কমিশন রাজ্যের ৭৩ জন রিটার্নিং অফিসারকে সরিয়ে দিয়েছে। কলকাতার ভবানীপুর সহ একাধিক বিধানসভা কেন্দ্রের দায়িত্বে থাকা এই আধিকারিকদের সরিয়ে তাদের জায়গায় নতুন আধিকারিকদের নিয়োগ করা হয়েছে বলে কমিশন সূত্রে খবর। আজ তাদের প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়েছে। বিধানসভা ভোটে ব্যবহারের জন্য নেওয়া বাস, মিনিবাস ও ছোট গাড়ির ভাড়া বাড়ছে। পরিবহন সচিব সৌমিত্র মোহন মুখ্য নির্বাচনী আধিকারিককে চিঠি দিয়ে জানিয়েছেন, নতুন বাস ভাড়া দৈনিক ২,৭৮০ টাকা এবং মিনিবাস ভাড়া হবে ২,৩০০ টাকা। ছোট যাত্রীবাহী গাড়ির ক্ষেত্রে ৮৯০ থেকে বাড়িয়ে করা হয়েছে ৯৮০ টাকা। ৭ আসনের ম্যাক্সি ক্যাবের ভাড়া ১,৪৪০ টাকা এবং ১৪ থেকে ২২ আসনের গাড়ির ক্ষেত্রে তা ১,৭২০ টাকা ধার্য হয়েছে। পরিবহন কর্মীদের খোরাকি ভাতা ২৫০ টাকা থেকে বাড়িয়ে করা হয়েছে ২৮০ টাকা। রাজ্য সফরের দ্বিতীয় দিনে বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন আজ সকালে দক্ষিণেশ্বরে কালী মন্দিরে পুজো দিতে যাবেন। এরপর বিজেপির সল্টলেক কার্যালয়ে সাংগঠনিক বৈঠকে উপস্থিত থাকবেন। বৈঠক সেরে কলকাতার বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হবেন তিনি। শ্রী নবীন গতকাল বিভিন্ন স্তরে দলীয় নেতৃত্ব কর্মকর্তাদের সঙ্গে নির্বাচনী কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করেন। বিজেপি এবার রাজ্য জয়ের জন্য কোনো রকম খামতি রাখবে না বলে রাজ্যের শীর্ষ নেতৃত্ব এবং সংগঠনের বরিষ্ঠ নেতাদের সঙ্গে বৈঠকে সর্বভারতীয় সভাপতি স্পষ্ট বার্তা দিয়েছেন। মিমের প্রেসিডেন্ট আসাউদ্দিন ওয়াইসি গত রাতে নতুন দিল্লি থেকে কলকাতা এসেছেন। তার সঙ্গে ছিলেন আম জনতা উন্নয়ন পার্টির প্রতিষ্ঠাতা হুমায়ুন কবির। কলকাতা বিমানবন্দরে আসাউদ্দিন ওয়াইসি জানান, হুমায়ুন কবিরের নেতৃত্বাধীন আম জনতা উন্নয়ন পার্টির সঙ্গে জোট বেঁধে পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচনে মিম প্রতিদ্বন্দ্বিতা করবে। ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে পশ্চিম মেদিনীপুর জেলা এক গৌরবোজ্জ্বল ভূমিকা পালনের নজির রেখেছে। রাজ্যে অষ্টাদশ বিধানসভা নির্বাচনের প্রথম দফায় পশ্চিম মেদিনীপুর জেলায় ভোট হবে আগামী ২৩ এপ্রিল। এক নজরে দেখে নেওয়া যাক পশ্চিম মেদিনীপুর জেলার ভোট চিত্র।
ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে অবিভক্ত মেদিনীপুর জেলা এক গৌরবোজ্জ্বল ভূমিকা পালনের নজির রেখেছে। জঙ্গলমহলের আদিবাসীদের নিয়ে ইংরেজ শাসকের বিরুদ্ধে গর্জে উঠে চুয়ার বিদ্রোহ থেকে স্বাধীনতা সংগ্রামের সশস্ত্র আন্দোলনে বর্তমানের পশ্চিম মেদিনীপুর জেলার সাধারণ মানুষেরা সক্রিয় অংশগ্রহণ করেছিলেন। জেলার খড়গপুর শহরে অবস্থিত ভারতের প্রযুক্তিবিদ্যার পীঠস্থান আইআইটি খড়গপুর স্থাপিত হয়েছিল এই রকমই এক বিপ্লবের পীঠভূমিতে। আগামী 23শে এপ্রিল পশ্চিম মেদিনীপুর জেলার 15টি বিধানসভা কেন্দ্রেই অনুষ্ঠিত হবে রাজ্য বিধানসভার 18তম সাধারণ নির্বাচন। এই নির্বাচনকে কেন্দ্র করে সরকারি পর্যায়ে সমস্ত ধরনের ব্যস্ততা তুঙ্গে। জেলায় বলবৎ রয়েছে আদর্শ আচরণবিধি। সমস্ত রাজনৈতিক দলের প্রার্থীরাই তাদের প্রচারের কাজ শুরু করেছেন। জেলার 15টি বিধানসভা আসনের মধ্যে 11টি অসংরক্ষিত আসন, 3টি তফসিলি জাতির জন্য এবং 1টি তফসিলি উপজাতির জন্য সংরক্ষিত আসন রয়েছে। এসআইআর পর্বে ঝাড়াই বাছাইয়ের পরে চলতি মাসের 15 তারিখ পর্যন্ত পাওয়া তথ্য অনুসারে জেলায় মোট ভোটদাতা রয়েছেন 37,11,232 জন। এর মধ্যে প্রায় 18,86,000 জন পুরুষ এবং প্রায় 18,25,000 জন মহিলা। তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন 17 জন। জেলার 4,333টি প্রধান এবং 440টি সহায়ক, মোট 4,773টি বুথে ভোট গ্রহণ করা হবে। সব্যসাচী লাহা, আকাশবাণী সংবাদ, পশ্চিম মেদিনীপুর। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। 1.5 বছরেরও বেশি সময় পরিত্যক্ত থাকার পর আর.জি.কর মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সংস্কারের কাজ শুরু হতে চলেছে। তরুণী বিজিটি চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনার প্রেক্ষিতে 2024 সালের 14ই আগস্ট ভাঙচুরের পর থেকেই বন্ধ ছিল জরুরি বিভাগ। হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্য, সিবিআই ছাড়পত্র না মেলায় জেনারেল এমার্জেন্সি ভবনের সংস্কার করা যাচ্ছিল না। তবে গত সোমবার ট্রমা কেয়ার এমার্জেন্সিতে চিকিৎসা করতে আসা এক ব্যক্তির মৃত্যুর পর নড়ে চড়ে বসে হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতালের রোগী কল্যাণ সমিতির সদস্য ও বিধায়ক অতীন ঘোষ জানান, জরুরি বিভাগের সংস্কারের জন্য স্বাস্থ্য ভবনের কাছে প্রস্তাব পাঠানো হয়, তবে কিছু জটিলতার কারণে সেটি আটকে ছিল। মুখ্যমন্ত্রী দপ্তরের সবুজ সংকেত মেলায় সংস্কারের কাজ দ্রুত শুরু হবে। দেশজুড়ে ভুয়ো রেশন কার্ড বাতিল অভিযানে রাজ্যে এ পর্যন্ত 3,58,000-এরও বেশি কার্ড বাতিল হয়েছে। জাতীয় খাদ্য সুরক্ষা আইনের আওতায় বর্তমানে দেশে প্রায় 80 কোটি মানুষ রেশনের সুবিধা পান। তা থেকে অযোগ্য গ্রাহকদের বাদ দেওয়াই এই অভিযানের মূল লক্ষ্য। রাজ্য সরকারি কর্মী ও আধিকারিকদের অবসরকালীন পেনশন প্রক্রিয়া দ্রুত ও নির্ভুল করতে অর্থ দপ্তর জিআইএসএস সংক্রান্ত তথ্য বাধ্যতামূলকভাবে সার্ভিস বুকে অন্তর্ভুক্ত করার নির্দেশ দিয়েছে। জিআইএসএস প্রকল্পের আওতায় সরকারি কর্মীদের বেতন থেকে নির্দিষ্ট অঙ্কের টাকা কাটা হলেও বহু দপ্তরের এই সংক্রান্ত তথ্য নিয়মিতভাবে আপডেট করানো হয় না বলে অভিযোগ। ফলে পেনশন প্রক্রিয়া জটিলতা তৈরি হচ্ছে এবং অবসরের পর বহু কর্মী সমস্যায় পড়ছেন। দক্ষিণ কলকাতায় গড়িয়ায় তেঁতুলতলা এলাকায় বিউটি পার্লারের ভেতর ঢুকে এক মহিলাকে কুপিয়ে খুন করে এক যুবকের আত্মঘাতী হওয়ার অভিযোগকে কেন্দ্র করে শোরগোল পড়েছে। বছর 47-এর রূপবাণী দাস গতকাল পার্লারে পৌঁছানোর কিছুক্ষণ বাদেই ওই যুবক সেখানে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে তাকে কোপাতে শুরু করে। প্রত্যক্ষদর্শীদের দাবি, পরে ওই যুবক নিজেও গলায় ধারালো অস্ত্র চালিয়ে আত্মঘাতী হয়। পঙ্কজ নাথ নামে ওই যুবককে হরিয়ানার বাসিন্দা বলে জানা গেছে। সম্পর্কের টানাপোড়েনের জেরেই এই ঘটনা বলে প্রাথমিক অনুমান। উত্তরবঙ্গের উত্তরের জেলাগুলিতে আজও বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজও আগামীকাল বৃষ্টির পরিমাণ কিছুটা কম থাকলেও শুক্রবার থেকে বৃষ্টির পরিমাণ আবার বাড়বে। অন্যদিকে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে 2-1 জায়গায় হালকা বৃষ্টি হলেও বাকি জেলাগুলিতে আজ শুষ্ক আবহাওয়া থাকার সম্ভাবনা। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরেকবার। সুপ্রিম কোর্ট এ রাজ্যে এসআইআর প্রক্রিয়ায় যেখানে আগে ভোট সেখানে আগে অ্যাডজুডিকেশনের কাজ সম্পন্ন করার কথা বলেছে। প্রতিদিন যত বিবেচনাধীন ভোটারের নাম নিষ্পত্তি হবে দৈনিক তার তালিকা প্রকাশের চেষ্টার কথা নির্বাচন কমিশন সর্বোচ্চ আদালতকে জানিয়েছে। স্থানীয় সংবাদ শেষ হলো। আকাশবাণী খবর পড়ছি সুস্মিতা সেন। বিশেষ খবর হলো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
গতকাল টেলিফোনে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বলেছেন। হরমুজ প্রণালী খুলে দেওয়া ও পশ্চিম এশিয়ায় উত্তেজনা প্রশমনে দ্রুত শান্তি স্থাপন নিয়ে তারা বার্তালাপ করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পশ্চিম এশিয়ার সংঘাতের সম্ভাব্য দীর্ঘমেয়াদী প্রভাব মোকাবিলার জন্য 7টি বিশেষ ক্ষমতাপ্রাপ্ত গোষ্ঠী গঠনের কথা ঘোষণা করেছেন। দেশে পর্যাপ্ত পরিমাণে পেট্রোল ডিজেল মজুত রয়েছে বলে সরকার আবারও আশ্বাস দিয়েছে। এলপিজি পাইপলাইন স্থাপনের প্রক্রিয়া দ্রুত করতে নির্দেশিকা জারি করেছে কেন্দ্র। এয়ার ইন্ডিয়া এবং এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস আজ পশ্চিম এশিয়া অঞ্চলে যাতায়াতের জন্য যৌথভাবে মোট 26টি নির্ধারিত ও অতিরিক্ত বিশেষ বিমান চালাবে। লোকসভায় রূপান্তরকামীদের অধিকার সুরক্ষা সংশোধনী বিল পাশ হয়েছে। ভারতের প্রথম খেলো ইন্ডিয়া ট্রাইবাল গেমস আজ ছত্তিশগড়ের রায়পুরে শুরু হবে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল টেলিফোনে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বলেন। প্রধানমন্ত্রী সমাজ মাধ্যমে এক বার্তায় বলেছেন, তারা পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিয়ে কথা বলেছেন। তিনি বলেছেন, হরমুজ প্রণালী উন্মুক্ত করে গোটা বিশ্বের কাছে তা নিরাপদ করে তোলাকে সমর্থন করে ভারত। পাশাপাশি পশ্চিম এশিয়ায় উত্তেজনা প্রশমনে ভারতের আগ্রহ ও যত দ্রুত সম্ভব শান্তি প্রতিষ্ঠার বিষয়েও শ্রী মোদী তাঁর মত ব্যক্ত করেছেন। শান্তি ও স্থিতিশীলতা স্থাপনের লক্ষ্যে গৃহীত প্রচেষ্টা নিয়ে তারা একে অপরের সঙ্গে যোগাযোগ বজায় রাখার কথা বলেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টেলিফোনে গতকাল শ্রীলঙ্কার রাষ্ট্রপতি অনুরা কুমারা দিশানায়কের সঙ্গে বার্তালাপ করেন। সমাজ মাধ্যমে এক পোস্টে প্রধানমন্ত্রী মোদী জানান, তাদের মধ্যে পশ্চিম এশিয়ার উদ্ভূত পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। বিশেষ আন্তর্জাতিক শক্তি নিরাপত্তা বিঘ্নিত হওয়ার বিষয়ে আলোচনা হয়েছে। উভয় দেশের শক্তি সহযোগিতা মজবুত করতে উভয় নেতৃত্বের মধ্যে আলোচনা হয়েছে। যুদ্ধের চ্যালেঞ্জ মোকাবিলায় দুটি দেশ একত্রে কাজ করবে বলে জানিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পশ্চিম এশিয়ার সংঘাতের সম্ভাব্য দীর্ঘমেয়াদী প্রভাব মোকাবিলার জন্য 7টি বিশেষ ক্ষমতাপ্রাপ্ত গোষ্ঠী গঠনের কথা ঘোষণা করেছেন। পাশাপাশি এই সংকট প্রতিহত করতে তিনি রাজ্যগুলিকে কেন্দ্রের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন। রাজ্যসভায় এক বিবৃতিতে শ্রী মোদী বলেন যে এই 7টি বিশেষ ক্ষমতাপ্রাপ্ত গোষ্ঠী যুদ্ধের পরবর্তী পরিস্থিতি মোকাবিলায় কাজ করবে এবং জ্বালানি, সার, গ্যাস সরবরাহ শৃঙ্খল ও মুদ্রাস্ফীতি সংক্রান্ত কৌশল প্রণয়ন করবে। भारत सरकार ने एक इंटर मिनिस्ट्रियल ग्रुप भी बनाया है। 7 नए एम्पावर्ड ग्रुप्स का भी गठन किया गया है। ये ग्रुप सप्लाई चेन, पेट्रोल, डीजल, फर्टिलाइजर, गैस, महंगाई ऐसे विषयों पर त्वरित और दूरगामी रणनीति के तहत कार्रवाई करने का काम करेंगे। পশ্চিম এশিয়ায় শান্তি স্থাপনে ভারতের অবস্থানের কথা পুনর্ব্যক্ত করে প্রধানমন্ত্রী বলেছেন, এক্ষেত্রে একমাত্র সমাধান হিসেবে আলোচনা ও কূটনীতির পথকেই ভারত বেছে নিয়েছে। তিনি আরও বলেন যে উত্তেজনা প্রশমনের ওপর জোর দিতে ভারত ইরান, ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্র সহ সংশ্লিষ্ট সকল পক্ষের সঙ্গেই নিরন্তর যোগাযোগ বজায় রেখে চলেছে। ক্রম পরিবর্তনশীল পরিস্থিতির কথা স্বীকার করে নিয়ে শ্রী মোদী নাগরিকদের যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত থাকতে আহ্বান জানান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পশ্চিম এশিয়া অঞ্চলে শান্তি স্থাপনে আলোচনা ও কূটনীতির উপর গুরুত্ব দিয়েছেন। পশ্চিম এশিয়ায় চলতি সংঘাত নিয়ে গতকাল রাজ্যসভায় বক্তব্য রাখতে গিয়ে শ্রী মোদী বলেন, ভারত উত্তেজনা হ্রাস এবং হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার বিষয়টি আন্তর্জাতিক মহলে উত্থাপন করেছে। শ্রী মোদী বলেছেন, বর্তমান যুদ্ধ পরিস্থিতির মধ্যেও ভারতীয় জাহাজগুলির নিরাপদ চলাচল নিশ্চিত করতে ভারত কূটনীতির মাধ্যমে নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। সরকার পেট্রোল, ডিজেল, তেল, গ্যাস এবং সারের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করছে বলে তিনি আশ্বাস দেন। তিনি বলেন, সরকার প্রতিটি ক্ষেত্রে অন্যান্য দেশের উপর নির্ভরশীলতা কমাতে ধারাবাহিকভাবে প্রচেষ্টা চালিয়ে আসছে। मैं आपके माध्यम से देश को ये आश्वासन देना चाहता हूं कि भारत के पास क्रूड ऑयल के पर्याप्त स्टोरेज के और निरंतर सप्लाई की व्यवस्थाएं है। हमारी सरकार की कोशिश है कि ईंधन के किसी एक ही स्रोत पर ज्यादा निर्भरता न रहे। सरकार घरेलू गैस सप्लाई में एलपीजी के अलावा पीएनजी पर भी बल दे रही है। सरकार का निरंतर प्रयास रहा है कि हर सेक्टर में दूसरे देशों पर निर्भरता कम से कम हो। পর্যাপ্ত পরিমাণ পেট্রোল, ডিজেল দেশে মজুত রয়েছে বলে সরকার দেশবাসীকে আবারও আশ্বস্ত করেছে। একই সঙ্গে অভ্যন্তরীণ এলপিজি উৎপাদন বৃদ্ধি করা হয়েছে। দেশের প্রত্যেকটি শোধনাগার সর্বোচ্চ পরিমাণে উৎপাদন করছে। নতুন দিল্লিতে পশ্চিম এশিয়ার পরিস্থিতি পর্যালোচনায় আন্তঃমন্ত্রক বৈঠকে পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের যুগ্ম সচিব সুজাতা শর্মা দেশবাসীকে কোনো রকম গুজবে কান না দেওয়ার পাশাপাশি আতঙ্কিত হয়ে গ্যাস না কেনার পরামর্শ দিয়েছেন।
सभी लोगों से निवेदन करूंगी कि अफवाहों पर विश्वास न करें। सफिशिएंट स्टॉक्स अवेलेबल हैं। पेट्रोल और डीजल की पर्याप्त आपूर्ति हो रही है। एलपीजी सिलेंडर भी सभी घरेलू उपभोक्ताओं को दिया जा रहा है। पीएनजी की सप्लाई डोमेस्टिक कंज्यूमर्स के लिए 100% है विदाउट एनी कट। দেশে জ্বালানি সরবরাহ সুনিশ্চিত করার লক্ষ্যে প্রাকৃতিক গ্যাস ও পেট্রোলিয়াম পণ্যের পাইপলাইন যাতে দ্রুত স্থাপন করা সম্ভব হয় সেই নিয়ে নতুন নির্দেশিকা জারি করেছে কেন্দ্র। পশ্চিম এশিয়ার বর্তমান পরিস্থিতিতে হরমুজ প্রণালী বন্ধ থাকার জেরে জ্বালানি সরবরাহে যে অনিশ্চয়তা দেখা দিয়েছে তা সমাধানের উদ্দেশ্যেই সরকারের এই পদক্ষেপ। নতুন নির্দেশিকার মাধ্যমে দীর্ঘদিন ধরে পাইপলাইন স্থাপনে জমি অধিগ্রহণ থেকে শুরু করে অত্যধিক ফি ও বিভিন্ন ক্ষেত্রে কর্তৃপক্ষের অনুমোদন সংক্রান্ত যে সমস্ত প্রতিবন্ধকতা রয়েছে তা দূর করা সম্ভব হবে। এয়ার ইন্ডিয়া এবং এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস আজ পশ্চিম এশিয়া অঞ্চলে যাতায়াতের জন্য যৌথভাবে মোট 26টি নির্ধারিত অতিরিক্ত বিমান চালাবে। একটি সোশ্যাল মিডিয়া পোস্টে এয়ার ইন্ডিয়া জানিয়েছে যে উভয় বিমান সংস্থা জেদ্দার উদ্দেশ্যে এবং সেখান থেকে ফিরে আসার জন্য তাদের নিজ নিজ নির্ধারিত পরিষেবা অব্যাহত রাখবে। ভারত ও জেদ্দার মধ্যে সব মিলিয়ে মোট 8টি উড়ান চলাচল করবে। এছাড়াও এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস মাস্কাটের উদ্দেশ্যে এবং সেখান থেকে ফিরে আসার জন্য 4টি নির্ধারিত ফ্লাইট দিল্লি ও মুম্বাই থেকে চালাবে। পাশাপাশি বেঙ্গালুরু ও কোজিকোড থেকে রিয়াদের উদ্দেশ্যে এবং সেখান থেকে ফিরে আসার জন্য আরও 4টি নির্ধারিত উড়ান চালানো হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী রবিবার 29শে মার্চ আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 132তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। আজকের প্রসঙ্গের এবারের বিষয় গ্রামীণ অর্থনীতিতে পাট চাষ ও পাট শিল্প। এই নিয়ে জুট কর্পোরেশন অফ ইন্ডিয়ার জেনারেল ম্যানেজার কল্যাণ কুমার মজুমদারের সঙ্গে কথা বলেছেন অভিজিৎ চক্রবর্তী। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটির দ্বিতীয় তথা শেষ পর্ব শুনবেন আজ রাত 9:30টায় গীতাঞ্জলি প্রচার তরঙ্গে, একই সঙ্গে ডিটিএইচ বাংলা এবং আকাশবাণী সংবাদ কলকাতা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। খবর শুনছেন আকাশবাণী থেকে। লোকসভায় আজ অর্থমন্ত্রী নির্মলা সীতারামন অর্থ বিল সংক্রান্ত আলোচনার জবাব দেবেন। এই বিলের মাধ্যমে 2026-27 অর্থবর্ষের সরকারের আর্থিক প্রস্তাবগুলি কার্যকর হবে। পাশাপাশি আজ লোকসভায় দেউলিয়া সংক্রান্ত বিধি সংশোধনী বিল পেশ করা হবে। লোকসভায় রূপান্তরকামীদের অধিকার সুরক্ষা সংশোধনী বিল 2026 পাশ হয়েছে। এই বিলটির লক্ষ্য হল রূপান্তরকামীদের অধিকার সুরক্ষা আইন 2019 সংশোধন করা। এই আইন অনুযায়ী সংশ্লিষ্ট ব্যক্তি রূপান্তরকামী হিসেবে পরিচয়পত্র পাওয়ার জন্য জেলা ম্যাজিস্ট্রেটের কাছে আবেদন করতে পারবেন। বিলটিতে আরও বলা হয়েছে যে জেলা ম্যাজিস্ট্রেট একটি নির্দিষ্ট মেডিকেল বোর্ডের সুপারিশ পরীক্ষা করার পর এই শংসাপত্র জারি করবেন। গুজরাট বিধানসভায় 7 ঘণ্টা ধরে চলা বাকবিতণ্ডার পর অভিন্ন দেওয়ানি বিধি বিল সংখ্যাগরিষ্ঠ ধ্বনি ভোটে পাশ হয়েছে। এই বিলের মাধ্যমে বিবাহ, ডিভোর্স, লিভ ইন সম্পর্ক নিয়ে জাতি ধর্ম নির্বিশেষে একটি আইন পরিকাঠামোর প্রস্তাব দেওয়া হয়েছে। ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণুদেব সাই দীনদয়াল উপাধ্যায় ভূমিহীন কৃষি শ্রমিক কল্যাণ প্রকল্পের আওতায় আজ প্রায় 5 লক্ষ ভূমিহীন কৃষি শ্রমিক পরিবারের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি প্রায় 500 কোটি টাকা হস্তান্তর করবেন। এই অর্থ হস্তান্তর প্রক্রিয়াটি বলদাবাজার থেকে সম্পন্ন হবে। গ্রামীণ সমাজের সবচেয়ে দুর্বল অংশকে সহায়তা প্রদানের ক্ষেত্রে রাজ্যের অঙ্গীকারের এটি একটি বড় পদক্ষেপ। এই প্রকল্পের অধীনে সরকার যোগ্য পরিবারগুলির ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি বার্ষিক 10,000 টাকার আর্থিক সহায়তা দিয়ে থাকে। 2026-27 সালের সংকল্প বাজেটে রাজ্য সরকার এই প্রকল্পের জন্য 600 কোটি টাকার সংস্থান রেখেছে। সর্বোচ্চ আদালত পশ্চিমবঙ্গের এসআইআর প্রক্রিয়ায় বিবেচনাধীন ভোটারদের বিষয়টি 6 এপ্রিলের আগে নিষ্পত্তির চেষ্টা করতে মৌখিকভাবে নির্দেশ দিয়েছে। প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মল্ল বাগচির বেঞ্চ বলেছেন, যেসব কেন্দ্রে আগে ভোট সেখানে যাতে আগে অ্যাডজুডিকেশনের কাজ সম্পন্ন করা যায় তার চেষ্টা করতে হবে। ভারতের প্রথম খেলো ইন্ডিয়া ট্রাইবাল গেমস আজ ছত্তিশগড়ে শুরু হবে। খেলা চলবে আগামী 3রা এপ্রিল পর্যন্ত। রায়পুরে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী মনসুখ মান্ডাভিয়া। এই প্রতিযোগিতায় থাকবে অ্যাথলেটিক্স, হকি, ফুটবল, তীরন্দাজি, কুস্তি, ভারোত্তোলন এবং সাঁতার, এই 7টি ক্রীড়া বিভাগ। এর পাশাপাশি মাল্লাখাম্ব ও কাবাডিকে ডেমো স্পোর্টস হিসেবে এই প্রতিযোগিতায় যুক্ত করা হয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল টেলিফোনে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বলেছেন। হরমুজ প্রণালী খুলে দেওয়া ও পশ্চিম এশিয়ায় উত্তেজনা প্রশমনে দ্রুত শান্তি স্থাপন নিয়ে তারা বার্তালাপ করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পশ্চিম এশিয়ার সংঘাতের সম্ভাব্য দীর্ঘমেয়াদী প্রভাব মোকাবিলার জন্য 7টি বিশেষ ক্ষমতাপ্রাপ্ত গোষ্ঠী গঠনের কথা ঘোষণা করেছেন। দেশে পর্যাপ্ত পরিমাণে পেট্রোল ডিজেল মজুত রয়েছে বলে সরকার আবারও আশ্বাস দিয়েছে। এলপিজি পাইপলাইন স্থাপনের প্রক্রিয়া দ্রুত করতে নির্দেশিকা জারি করেছে কেন্দ্র। খবর এখনকার মতো এ পর্যন্ত।